মোশাররফ করিমের চক্কর ৩০২ এর ট্রেলার মুক্তি পেয়েছে। আমি মোশাররফ করিমের অনেক বড় একজন ফ্যান। এখন ওনার কোনো কিছু তো না দেখলে আমার ভালোই লাগবে না। এখন এই যে ট্রেলারটা করছি, এটা আমি একেবারে খুবই রিস্কে করছি আর কি। টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেল থেকে ছাড়া হয়েছে। এখন টাইগার মিডিয়া আমাকে স্ট্রাইক মেরে দেয়, কেন যাও, আমি যদি তাদের কোনো কিছু রিয়াকশন করি তারা আমাকে স্ট্রাইক মেরে দেয়। মোশাররফ করিমকে দেখতেই বসছি, এখন আমার আবার তর্স হয় নাই আপনাদের সাথে নিয়ে শেয়ার করার। স্ট্রাইকটা যদি মেরে দেয় তাহলে আমার চ্যানেল রক্ষা পাবে। যাই হোক, এত বাড়তি কথা না বলি, আমরা ট্রেলারটা সরাসরি চলে যাই। স্যার, আমরা ছেলেটির পরিচয় পেয়েছি। নাম সাদমান। স্যার, আপনি পারমিশন দিলে এই কেসের দায়িত্বটা আমি ইন্সপেক্টর মইনুলকে দিতে চাই। মইনুল সাহেব তো ঘুমাচ্ছে। স্যার, রাতে ঘুম হয়েছে তো ঠিক মতো? আচমকা ঘুম থেকে উঠলে মোশাররফ করিমের অভিনয়, ভাই এটা নিয়ে কথা বলার আমার কিছু নাই, এমনি আমি ফ্যান বয়। সাদমানকে খুন করছেন কেন? আমি খুন করি নাই। সব ক্রিমিনাল প্রথম এই কথাটা বলে, আর আমরা তখন বলি তাহলে কে খুন করছে? হ্যাঁ, ওকে, শোকেসিং দ্য ট্যালেন্টস অফ মোশাররফ করিম, এই কথাটা ভালো লাগছে। মানে শো অফ করতেছে, মোশাররফ করিমের ট্যালেন্টটাকে ওনারা শো অফ করতেছে। জোস। আমি এখানে অভিনেতা হাসান চৌধুরী হিসেবে আসিনি, আমি এসেছি একজন বাবা হিসেবে। মানুষ কেনার সব তারিন আছে, তারিন ভালো, অনেকদিন পরে তারিনকে দেখলাম। উপায় কি জানো? তার মূল্যটা বোঝা। একটু লোভ দেখাও। আপনি খুব ভালো করে জানেন আমি কি চাচ্ছি। ছাড়ো, ঢং কইরো না। একটা বানোয়াট মিথ্যে মামলায় আমার ছেলেটাকে ফাঁসিয়েছে, তারপরও আমি এখানে এসেছি একজন মা হিসেবে। হাসান চৌধুরী, আপনি আপনার অর্থ আর ক্ষমতার আড়ালে আপনার ছেলের অপরাধ লুকিয়ে রাখতে পারবেন না, আমরা সেটা হতে দেব না। আমিও কথা দিলাম, স্টোরিটা খুব ইন্টারেস্টিং লাগতেছে। আপনাদেরকে মাটিতে নামিয়ে ছাড়ব। কথাই আছে, when karma lands it lands hard। আপনি আগে থেকে জানতেন, তাই না? ভালো চক্করে পড়ে গেলাম। বিজিএমটা কিন্তু খুব ইন্টেন্স ক্রিয়েট করতেছে। কামটা কি ঠিক হইলো মইনুল সাহেব? আপনার বউ বাচ্চা আছে, একটু রিস্ক হয়ে গেল না আপনার জন্য বিষয়টা? একটা বিখ্যাত কথা আছে, সব থেকে কঠিন কাজ হলো একটি অন্ধকার ঘরে একটি কালো বিড়াল খুঁজে পাওয়া। মোশাররফ করিমকে ডিবি পুলিশের চরিত্রে দেখতে অসাধারণ লেগেছে আমার কাছে, মানে অস্থির। মানে আমার তো এমনি ওনার ভালো লাগে ভাই, ওনার যে অভিনয়, মানে ছোটবেলা থেকে আমি ওনার মারাত্মক লেভেলের একটা ফ্যান বয়। তো এর মধ্যে মানে চ্যালেঞ্জিং কিছু চরিত্র যখন ওনাদের করায়, আর অলরেডি মহানগর 1 আর 2 পুলিশের চরিত্রে যে খেল উনি দেখাইছেন, মানে একদম পুরা মানে কনফিউজিং একটা ক্যারেক্টার। এখন এই ক্যারেক্টারটাও একটু হালকা কমেডি, মোশাররফ করিম আছেন, কমেডি থাকতেই হবে। মানে যেরকম আচমকা ঘুম থেকে উঠলো, মানে অস্থির লেগেছিল। এরপর চোখের খেলা দেখাইতে দেখাইতে যেমন একটা বুদ্ধির খেলাতে চলে যায়, দ্যাট ওয়াজ অলসো অসাম, আমার কাছে ভালো লেগেছে। আর গল্পের মধ্যে যেই কয়েকটা চরিত্র দেখছি তাদেরকেও ভালো লাগছে। ইন্তেখাব দিনার আছেন, তারপরে হচ্ছেন আপনার অনেকদিন পর তারিনকে দেখলাম, নাটকের খুবই গুণী একজন শিল্পী। তো তারিনকে একটা স্লিভলেস ড্রেসে, মানে বাংলাদেশের এলিট শ্রেণীর কোনো মানে গুলশান ভাবিদের মতো দেখানো হয়েছে অ্যাকচুয়ালি। যাই হোক, এখন জোকস অ্যাপার্ট, আমার কাছে ভালো লেগেছিল অনেকে দেখতে। গল্পটার মধ্যে ট্রেলারে যতটুকু বুঝলাম যে একটা প্রভাবশালী কোনো একটা নায়কের ছেলে, মানে অভিনেতা বা নায়কের কোনো একটা ছেলে কোনো একটা কেসের মধ্যে ফেসে যায়, হয়তো বা মার্ডার কেসে। তো সেখান থেকে ওনাকে উদ্ধারের চেষ্টা করেন বাবা মা, এবং মোশাররফ করিমও মনে হয় তার কেসটাকে সলভ করার চেষ্টা করছেন। এটা অনেকটা মনে করিয়ে দেয় শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের কথা। কয়েক বছর আগে ওনাকে কিন্তু একটা মুম্বাইয়ের কোনো একটা ইয়টে পার্টি করছিলেন, ওই পার্টিতে মাদক সহ ওনাকে ধরেন। এরপর তো ওটা নিয়ে অনেক জল ঘোলাই হয়। তো ওই ঘটনার একটা আঁচ এটার মধ্যে নিয়ে আসছেন গল্পের মধ্যে।
আমার কাছে মনে হচ্ছে যে ওই শাহরুখ খান আরিয়ান খানের ওই কেসটা থেকে আমার মনে হচ্ছে ভালোই ইন্সপায়ার্ড দিস চক্কর 302। তো দেখা যাক আসলে কি হয়। আমি তো একটা অ্যাজাম্পশন করলাম ট্রেলার দেখে। আমার কাছে ট্রেলার যেভাবে দেখানো হয়েছিল, 2 মিনিট 27 সেকেন্ডের ট্রেলার ছিল, তো ট্রেলারটা যেভাবে দেখানো হয়েছিল মানে খুব সুন্দর একটা বুনন ছিল আসলে। আর শেষের দিকে যখন ধীরে ধীরে ইন্টেন্স বাড়তে থাকে, এটা কিন্তু পুরোপুরি নির্ভর করে বিজিএম এর উপরে। মানে একটা ট্রেলারে ধীরে 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 আপনাকে কিন্তু মানে ওই পর্যায়ে নিয়ে যায়, এবং বিজিএম স্কোর এই জায়গায় পুরোপুরি সফল। তো আমি আশাবাদী ছবিটা নিয়ে, আমার কাছে ভালো লাগবে, হয়তোবা আমার সময় নষ্ট হবে না, এবং অবভিয়াসলি আমি আশাও করছি না যে আমার সময় নষ্ট হবে। মোশাররফ করিমের কাজ, তারপর চক্কর 302 দেখবো, ভালো লাগবে আশা করছি, এতটুকুই বলার। আর ভাই টাইগার মিডিয়া আমার কিন্তু স্ট্রাইক মেরেন না, অলরেডি একবার একটা রিয়াকশনের জন্য স্ট্রাইক মেরে দিয়েছিলেন, কি বুঝা কে জানে। চক্কর নিয়ে আলাদা করে আরেকটু বলতেই হয় যে ওনারা যখন চক্করের অ্যানাউন্সমেন্টটা দিয়েছিল, ওটা কিন্তু খুবই ভালো লাগছিল আমার কাছে। মানে ডিরেক্টর সাহেবকে বসায় দিছিল, এরপরে মোশাররফ করিম ওনাকে জেরা করছে। মানে ওই ডিরেক্টর, মানে উনি আসলে ছবিয়ালের সদস্য, মানে এই যে কি বলে ছবিয়াল না, ভুল হয়তো হতে পারে আমার, মোস্তফা সরোয়ার ফারুকের যেই একটা ভাই ব্রাদার গ্রুপ ছিল না 10-12 জন মিলা, তো ওইটার সদস্য কিন্তু ছিলেন আমাদের এই ডিরেক্টর সাহেব। এখন উনি মাঝখান দিয়ে একটু আত্রাফাত্রা টাইপের কন্টেন্ট করছেন, বাট উনি ডিরেকশন দিয়েছেন। আমার কাছে মনে হচ্ছে যে ওভারঅল মিলিয়ে ভালো কিছু একটা দেখবো, সাথে মোশাররফ করিমের খেলা তো জমবেই। তো এতটুকুই ছিল বলার। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আমাদের যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের যারা নতুন দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আমি জেএনএম চৌধুরী, আস্তালা বিস্তালা।